আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রতিশোধের ইচ্ছা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? ধরুন আপনার সাথে খুব বড় কোনো অন্যায় হলো, আপনাকে অপমান করা হলো, আপনি প্রতিকার চাইবেন, এটাই তো স্বাভাবিক। অবশ্যই। কিন্তু সেই প্রতিকার করতে গিয়ে আপনি ঠিক কোথায় থামবেন যদি আপনার ব্যক্তিগত প্রতিশোধের আগুন একটা গোটা প্রজাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে? প্রশ্নটা শুনতে একটু চরম মনে হলেও মহাকাব্যের পাতায় কিন্তু ঠিক এমনই একটা ঘটনা আছে। হ্যাঁ, আছে। যেখানে একজন ঋষির ব্যক্তিগত অপমানবোধ আর একজন রাজার পিতৃশোক, এই দুটো মিলে এমন এক ধ্বংসলীলার জন্ম দিয়েছিল যার তুলনা মেলাভার। একদম। আজ আমরা সেই গল্পেরই গভীরে ডুব দেব। মহাভারতের আদি পর্বের কাহিনী থেকে আমরা দেখব কিভাবে ঋষি উত্তাঙ্ক নাগরাজ তক্ষকের ওপর প্রতিশোধ নিতে গিয়ে রাজা জনমেজয়কে চালনা করেছিলেন, আর যার ফল হয়েছিল এক মহাযজ্ঞ, সর্পসত্রযজ্ঞ। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এটা বোঝা যে ন্যায় বিচার আর প্রতিশোধের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়, আর সেই রেখা পার করলে তার পরিণতি কতটা বিধ্বংসী হতে পারে। চলুন এই জটিল মনস্তাত্ত্বিক খেলাটা একটু তলিয়ে দেখা যাক। গল্পের শুরুটা কিন্তু খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে। ঋষি উত্তঙ্ক তিনি তার গুরুকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য একজোড়া পৌরাণিক কুণ্ডল সংগ্রহ করেন। হ্যাঁ, কিন্তু নাগরাজ তক্ষক সে ছলনা করে সেই কুণ্ডল চুরি করে পাতালে পালিয়ে যায়। উত্তঙ্ক অনেক কষ্টে পাতালে যান, তক্ষকের মুখোমুখিও হন, কিন্তু তিনি একা কিছুই করতে পারেন না। এখানেই তো প্রথম ধাক্কাটা লাগে, তাই না? উত্তঙ্ক তো একজন সাধারণ মানুষ নন, তিনি একজন তপস্যাসিদ্ধ ঋষি। তার নিজের শক্তি আছে, কিন্তু তক্ষকের মতো এক নাগরাজের সামনে সেই শক্তি যথেষ্ট ছিল না। এই অসহায়ত্ব আর অপমানের বোধটাই কি তার প্রতিশোধের মূল চালিকা শক্তি হয়ে ওঠে? ঠিক এই পয়েন্টটাই খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা চুরির ঘটনা ছিল না, এটা ছিল উত্তঙ্কের আত্মসম্মানে একটা বিরাট আঘাত। আচ্ছা, তিনি বুঝতে পারছিলেন তার ঋষি শক্তি দিয়ে এই অপমানের প্রতিকার সম্ভব নয়। তক্ষককে শাস্তি দিতে হলে এমন এক শক্তি লাগবে যা তার নাগ শক্তির চেয়েও বড়। তার প্রয়োজন ছিল রাজদণ্ড, রাষ্ট্রীয় ক্ষমতা। একদম। আর এই উপলব্ধি থেকে তার মনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্ম হয়। তার মানে তার প্রতিশোধের ইচ্ছাটা আর ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় আটকে রইল না। না, রইল না। এটা একটা আদর্শগত লড়াইয়ে পরিণত হলো। তিনি তক্ষকের এই কাজকে শুধু নিজের অপমান হিসেবে দেখেননি, তিনি এটাকে দেখেছিলেন সমগ্র সর্পকুলের অধ্যত্ব হিসেবে। তার মনে হয়েছিল তক্ষক যেন মানবজাতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আচ্ছা, এই ভাবনাটায় তার ব্যক্তিগত ক্ষোভকে একটা ন্যায্য লড়াইয়ের রূপ দেয়। ঠিক। আর যখন একজন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তার ব্যক্তিগত লড়াইটা আসলে বৃহত্তর মঙ্গলের জন্য, তখন সে যে কোনো সীমা পার করতে পারে। উত্তঙ্ক ঠিক তাই করেছিলেন। হ্যাঁ, তিনি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন সঠিক সুযোগ আর সঠিক হাতিয়ারের জন্য। আর সেই হাতিয়ার তিনি খুঁজে পেলেন হস্তিনাপুরের সিংহাসনে। এখানেই তো গল্পের মোড়টা সবচেয়ে নাটকীয়। উত্তঙ্ক তার পরিকল্পনার নিখুঁত মোহরা বা ঘুঁটি হিসেবে খুঁজে পান নতুন রাজা জনমেজয়কে। জনমেজয়ের জীবনেও ঠিক এমনই এক ক্ষত ছিল। তার বাবা রাজা পরীক্ষিত তক্ষকেরই কামড়ে মারা গিয়েছিলেন। এটা যেন ভাগ্য নির্ধারিত এক সংযোগ ছিল, তাই না? উত্তঙ্ক যখন শুনলেন যে পরীক্ষিতকে হত্যা করেছে সেই একই তক্ষক, তিনি বুঝলেন তার এতদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। একটা বিষয় ভাবুন, জনমেজয় তখন তরুণ রাজা। হ্যাঁ, বাবার মৃত্যুর শোক তার মনে দগদগে ঘা হয়ে আছে, কিন্তু তিনি হয়তো সেই শোককে বয়ে নিয়েই রাজ্য শাসন করতেন। তিনি হয়তো ভাবতেন এটা ঋষির অভিশাপের ফল। ঠিক। উত্তঙ্ক এই হয়তো সব সম্ভাবনা শেষ করে দিলেন। কি অবিশ্বাস্য এক মনস্তাত্ত্বিক চাল! তিনি শোকাহত এক পুত্রকে শুধু তার প্রতিশোধের যন্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করলেন। কিন্তু একজন ঋষি হয়ে তিনি কি একবারও ভাবেননি যে তিনি একজন শোকাহত মানুষকে চালনা করছেন, তার দুর্বলতার সুযোগ নিচ্ছেন? এটাই তো এই কাহিনীর সবচেয়ে জটিল নৈতিক প্রশ্ন। উত্তঙ্ক হয়তো নিজের কাজের মধ্যে কোনো ভুল দেখছিলেন না। তিনি কি ভাবছিলেন? তিনি হয়তো ভাবছিলেন, আমি তো রাজার কর্তব্যই তাকে স্মরণ করিয়ে দিচ্ছি। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া তো পুত্রের ধর্ম। তিনি নিজের উদ্দেশ্যকে ধর্মের মোড়কে মুড়ি দিয়েছিলেন। আচ্ছা। আর এখানেই তার বুদ্ধিমত্তার পরিচয়। তিনি জনমেজয়ের কাছে করুণা চাইতে যাননি, তিনি গিয়েছিলেন অধিকারের সঙ্গে কথা বলতে, রাজাকে তার কর্তব্য শেখাতে। চলুন সেই রাজসভার দৃশ্যটা একটু কল্পনা করা যাক। উত্তঙ্ক জনমেজয়ের রাজসভায় গিয়ে
ঠিক কী বলেছিলেন? আমাদের সূত্রগুলো বলছে তার প্রতিটি কথা ছিল মাপা, প্রতিটি শব্দ ছিল এক একটি অস্ত্র। হ্যাঁ, তার যুক্তির বিন্যাসটা লক্ষ্য করার মতো। তিনি প্রথমেই কিন্তু বলেননি, মহারাজ, তক্ষক আমার কুণ্ডল চুরি করেছে, আপনি এর বিচার করুন। তিনি কি দিয়ে শুরু করলেন? তিনি শুরুই করলেন রাজার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। তিনি বললেন, মহারাজ, আপনার পিতাকে হত্যা করা হয়েছে। হত্যা শব্দটা ব্যবহার করলেন। হ্যাঁ, এই হত্যা শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি ঘটনাটাকে নিছক সাপের কামড় বা অভিশাপের পরিণতি হিসেবে দেখাননি। তিনি এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরেছেন। শোকাহত পুত্রের কানে হত্যা শব্দটা যেভাবে বাজবে তা তিনি জানতেন। একদম। তার মানে তিনি রাজার শোককে উস্কে দিয়ে সেটাকে ক্রোধে বদলে দেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তাই, এটা ছিল তার প্রথম চাল। আর দ্বিতীয় চাল? দ্বিতীয় চালে তিনি বিষয়টাকে আরও বড় করে তোলেন। তিনি বলেন, তক্ষক শুধু আপনার পিতাকে হত্যা করেনি, সে দেবরাজ ইন্দ্রের ছত্রছায়া থেকে ঔদ্ধত্য দেখাচ্ছে। সর্পকুল মনে করে তাদের বিষের সামনে মানুষের কোনো অস্তিত্ব নেই। এই কথাটা একজন সার্বভৌম রাজার অহংকারে আঘাত করার জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, তিনি জন্মেজয়ের ব্যক্তিগত শোককে হস্তিনাপুরের রাজসিংহাসনের অপমানের সঙ্গে জুড়ে দিলেন। তার মানে এটা শুধু তোমার বাবার মৃত্যু নয়, এটা তোমার রাজ্যের অপমান, তোমার রাজবংশের অপমান, এই ধারণাটা ঢুকিয়ে দিলেন। একদম। আর এরপর এলো তার তৃতীয় এবং চূড়ান্ত চাল। কোনটা? যখন রাজা ক্রোধে প্রায় উন্মত্ত, তখন তিনি নিজের ব্যক্তিগত ক্ষতির কথা বললেন। তিনি বললেন, মহারাজ, এই সেই তক্ষক যে আমার গুলুর স্ত্রীর পবিত্র কুণ্ডলও চুরি করেছিল। আচ্ছা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেও একজন ভুক্তভোগী হিসেবে রাজার সামনে তুলে ধরলেন। এতে রাজার মনে হল এই ঋষি তারই মতো একজন ব্যথিত মানুষ। তাদের দুজনের শত্রু এক। হ্যাঁ, এটা একটা কৃত্রিম হলেও শক্তিশালী মানসিক সংযোগ তৈরি করল। অবিশ্বাস্য। শোক, রাজকীয় অহংকার আর পুত্রের কর্তব্যবোধ একই সাথে এই তিনটি অনুভূতিকে কাজে লাগালেন তিনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে, জনমেজয় কি তিনি কি এতটাই বুদ্ধিহীন ছিলেন যে এই চালটা ধরতে পারলেন না? রাজসভায় কি এমন কোনো মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না যিনি বলতে পারতেন, মহারাজ, শান্ত হন, একজন ঋষির কথায় এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না? খুব ভালো প্রশ্ন। কাহিনীতে আমরা এমন কোনো বিরোধী চরিত্রের উল্লেখ পাই না। এর একটা কারণ হতে পারে সেই সময়ে ঋষিদের কথার একটা আলাদা গুরুত্ব ছিল। তাদের কথাকে প্রায় দৈববাণীর মতনই মনে করা হতো। ঠিক। কিন্তু তার চেয়েও বড় কারণ হল জন্মেজয়ের মানসিক অবস্থা। মানে? একজন মানুষ যখন গভীর শোক এবং ক্রোধে আচ্ছন্ন থাকে, তখন তার বিচারবুদ্ধি ঠিকমতো কাজ করে না। উত্তঙ্ক সেই ঘুমন্ত আগ্নেয়গিরিতে সুকৌশলে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। জন্মেজয়ের মনে হয়তো বাবার মৃত্যুর জন্য দুঃখ ছিল, কিন্তু উত্তঙ্ক সেই দুঃখকে পরিণত করলেন তীব্র ঘৃণায়। প্রতিশোধের নেশাটা তার ভালোমন্দ বিচার করার ক্ষমতাটাই কেড়ে নিয়েছিল। তিনি আর উত্তঙ্কের চাল দেখতে পাচ্ছিলেন না। না, তিনি শুধু দেখছিলেন তার সামনে তার পিতার হত্যাকারীর ছবি। আর তারপরে এলো সেই ভয়ঙ্কর প্রস্তাব। যখন জন্মেজয়ের চোখ ক্রোধে রক্তবর্ণ, তিনি প্রতিশোধের জন্য ছটফট করছেন। ঠিক সেই মুহূর্তে উত্তঙ্ক তার সমাধানটা দিলেন। তিনি বললেন, সাধারণ যুদ্ধ বা অস্ত্র দিয়ে নাগকুলকে শেষ করা যাবে না। এর জন্য চাই এমন এক উপায় যা তাদের মূল শুদ্ধ উপড়ে ফেলবে। হ্যাঁ, তিনি এমন এক সমাধানের কথা বললেন যা চরম, নিষ্ঠুর এবং অভাবনীয়। তিনি প্রস্তাব দিলেন সর্পশত্রু যজ্ঞের। এই যজ্ঞের ভয়াবহতা কল্পনা করা কঠিন। এর উদ্দেশ্য ছিল পৃথিবীর বুক থেকে সমস্ত সর্প প্রজাতিকে মুছে ফেলা। একদম। এই যজ্ঞের প্রক্রিয়াটা ঠিক কী রকম ছিল? এটা কিভাবে কাজ করার কথা ছিল? সর্পশত্রু ছিল এক বিধ্বংসী আগুনের ফাঁদ। পরিকল্পনা ছিল যজ্ঞের কুণ্ডে পুরোহিতরা শক্তিশালী মন্ত্র উচ্চারণ করবেন। আচ্ছা। আর সেই মন্ত্রের অমোঘ আকর্ষণে পৃথিবীর কোনায় কোনায় লুকিয়ে থাকা সমস্ত সাপ, সে যত ছোট বা যত বড়ই হোক না কেন, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যজ্ঞের আগুনের দিকে ছুটে আসতে বাধ্য হবে। ইচ্ছার বিরুদ্ধেও? হ্যাঁ, তারা সম্মোহিতের মতো এসে আগুনে ঝাঁপ দেবে। এমনকি দেবরাজ ইন্দ্রের সুরক্ষায় লুকিয়ে থাকা নাগরাজ তক্ষকও সেই মন্ত্রের টান এড়াতে পারবে না।
ভাবা যায় একজনের অপরাধের জন্য একটা গোটা প্রজাতিকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা। এটা তো স্রেফ গণহত্যা। ঠিক। ন্যায় বিচারের নামে এমন ভয়ঙ্কর কাজ কিভাবে হতে পারে? এখানেই তো কাহিনীর মূল নৈতিক সংকট। উত্তঙ্কের সমাধানটা দেখুন কতটা চরম। একজন তক্ষকের অপরাধের জন্য তিনি সমগ্র নাগকুলকে ভস্মীভূত করার নিদান দিচ্ছেন। প্রতিশোধের আগুন কিভাবে ন্যায় বিচারের ধারণাকে ছাপিয়ে গিয়ে জাতিগত বিদ্বেষে পরিণত হতে পারে, এটা তার এক ভয়ঙ্কর উদাহরণ। তিনি হয়তো যুক্তি দেখাতেন যে একটা বিষাক্ত সাপকে মারলে বাকিদেরও মারা উচিত, কারণ তারাও বিষাক্ত। হ্যাঁ, কিন্তু এই যুক্তি তো যে কোনো গণহত্যার পেছনেই দেয়া যায়। আর রাজা জনমেজয় ক্রোধে অন্ধ হয়ে এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি সঙ্গে সঙ্গে সেই যজ্ঞের নির্দেশ দিলেন। কাহিনীতে বলা আছে, তিনি গর্জে উঠে বলেছিলেন, আমার পিতার প্রতিশোধ এবার পূর্ণ হবে। সমগ্র নাগকুলকে আমি এই পৃথিবীর ওপর টেনে এনে ভস্ম করব। রাজার এই উক্তিটাই প্রমাণ করে যে উত্তঙ্কের উস্কানি কতটা সফল হয়েছিল। একদম। রাজার ব্যক্তিগত শোক এখন একটা প্রজাতিগত ঘৃণায় পরিণত হয়েছে। তিনি আর অপরাধীর শাস্তি চাইছেন না, তিনি চাইছেন অপরাধীর সমগ্র প্রজাতির বিনাশ। এই নির্দেশের পর উত্তঙ্কের প্রতিক্রিয়া কি ছিল? আমাদের সূত্র বলছে, রাজা যজ্ঞের নির্দেশ দেওয়ার পর উত্তঙ্ক নাকি এক নীরব শীতল হাসি হেসে দরবার ত্যাগ করেন। ওই হাসিটা খুব তাৎপর্যপূর্ণ। ওটা বিজয়ের হাসি। তার এতদিনের পরিকল্পনা সফল হতে চলেছে। তিনি যা একা পারছিলেন না, তা এক রাজার শক্তি দিয়ে করিয়ে নিচ্ছেন। তার অপমানের জ্বালা মিটতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিজয় কি নৈতিকভাবে সঠিক ছিল? সেটাই। তিনি কি একবারও ভেবেছিলেন যে তার ব্যক্তিগত অপমানের জন্য লক্ষ লক্ষ নিরপরাধ সাপের প্রাণ যাবে? হয়তো ভেবেছিলেন, কিন্তু তার কাছে প্রতিশোধের গুরুত্ব ছিল সবার ওপরে। এই প্রতিশোধের নেশা মানুষকে এতটাই অন্ধ করে দেয়। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার শেষটা আরও আশ্চর্যজনক। এই সর্পশত্রু যজ্ঞের ধ্বংসলীলার মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যা মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে আছে। ঠিক তাই। আর এখানেই মহাকাব্যের প্রবেশ। যখন হাজার হাজার সাপ আগুনে পুড়ে মরছে, চারদিকে কান্নার রোল, সেই ভয়ঙ্কর যজ্ঞের আসরেই রাজা জনমেজয়ের অনুরোধে মহর্ষি ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন প্রথমবার সম্পূর্ণ মহাভারত পাঠ করে শোনান। হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য। একদিকে চলছে প্রজাতির পর প্রজাতি ধ্বংসের এক ভয়ঙ্কর যজ্ঞ, আর উসি মঞ্চে পাঠ করা হচ্ছে মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য, যা ধর্ম, অধর্ম, ন্যায় আর অন্যায়ের কথা বলে। এই বৈপরীত্যই মহাভারতের আসল সৌন্দর্য। কিভাবে? এটি দেখায় যে জীবন কতটা জটিল। ভালো, মন্দ, সৃষ্টি, ধ্বংস, এগুলো পাশাপাশিই চলে। একদিকে জনমেজয়ের প্রতিশোধ স্পৃহা ধ্বংস ডেকে আনছে, অন্যদিকে সেই ধ্বংসের প্রেক্ষাপটেই মহাভারতের মতো জ্ঞানগর্ভ মহাকাব্য তার প্রথম শ্রোতাদের খুঁজে পাচ্ছে। এটা আমাদের শেখায় যে চরম অন্ধকারের মধ্যেও জ্ঞানের আলো জ্বলে উঠতে পারে। আবার এটাও মনে করিয়ে দেয় যে অনেক মহান সৃষ্টি হয়তো এমন কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হিসেবেই জন্ম নেয়। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে উত্তঙ্কের মতো একজন জ্ঞানী ঋষির ব্যক্তিগত অপমানবোধ তাকে এক ভয়ঙ্কর পরিকল্পনাকারীতে পরিণত করল, এবং তিনি জন্মেজয়ের মতো এক শক্তিশালী রাজার শোক ও ক্রোধকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে এক প্রজাতিকে ধ্বংস করার যজ্ঞ শুরু করালেন। এই কাহিনীটা আমাদের বারবার ন্যায় বিচার এবং প্রতিশোধের মধ্যকার সেই সূক্ষ্ম রেখাটা নিয়ে ভাবতে বাধ্য করে। অবশ্যই। তক্ষক নিঃসন্দেহে অপরাধী ছিল, তার শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু তার অপরাধের জন্য সমগ্র নাগকুলকে শাস্তি দেয়া কি ন্যায় বিচার? উত্তঙ্কের কাজকে কি আমরা ন্যায়ের অন্বেষণ বলবো, নাকি বলবো নিছকই এক বিধ্বংসী প্রতিশোধ? উত্তঙ্ক হয়তো নিজেকে ন্যায়ের দূত হিসেবেই দেখছিলেন। তিনি ভাবছিলেন তিনি সর্পকুলের অধ্যত্ব ভাঙছেন। কিন্তু তার বেছে নেওয়া উপায়টা ছিল ভয়ঙ্কর। একদম। উদ্দেশ্য যত মহৎই হোক না কেন, উপায় যদি বিধ্বংসী হয়, তাহলে সেই উদ্দেশ্যের মহত্ব কি আর অক্ষুণ্ণ থাকে? থাকে না, কারণ তখন উপায়টাই উদ্দেশ্যকে গ্রাস করে ফেলে। ঠিক। উত্তঙ্কের উদ্দেশ্য ছিল তক্ষককে শাস্তি দেওয়া, কিন্তু তার উপায় তাকে এক গণহত্যাকারীর পরিকল্পনাকারীতে পরিণত করেছিল। এই কাহিনী আমাদের শেখায়
ক্রোধ এবং প্রতিশোধের বশবর্তী হয়ে নেয়ার সিদ্ধান্ত প্রায়শই ন্যায় বিচারের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এটি আমাদের নিজেদের ভেতরের ক্রোধকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন আমাদের সঙ্গে কোনো অন্যায় হয় তখন তার প্রতিকার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই প্রতিকারের মাত্রাটা ঠিক কি হওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিশোধ আর ন্যায় বিচারের মধ্যে আমরা সীমারেখাটা টানব কিভাবে? কোথায় গিয়ে আমাদের থামা উচিত, যাতে আমাদের ন্যায় বিচার নিজেই আর একটা বড় অন্যায় পরিণত না হয়?